বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং আমরা সকলে জানি যে এই সরকারের কিন্তু কোনো রাজনৈতিক দল নাই। যেহেতু ছাত্ররা এই সরকার পতনে একটি ভূমিকা রেখেছে এবং ছাত্রদের পছন্দ অনুযায়ী কিন্তু এই সরকার গঠিত হয়েছে এবং অনেক সরকারি অফিসে ছাত্ররা গিয়েছে যেন সেই সকল অফিসে দুর্নীতি না হয়। এবং আমি খোঁজখবর নিয়েছি যে যে সকল অফিস দুর্নীতিপরায়ণ ছিল সেই সকল অফিসে কিন্তু এখন ঘুষ খাওয়া বন্ধ আছে। এটি নিঃসন্দেহে ছাত্রদের একটি অবদান, কিন্তু এই ঘুষ কিন্তু চিরতরে বন্ধ হচ্ছে না। তার কারণ হিসেবে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে এবং আমরা কিন্তু সবাই কিন্তু সবার জায়গা থেকে কিন্তু দলকানা। ধরেন যে আপনি আমার যে কোনো একটা অডিয়েন্স, মনে করেন আমি আপনাকেই বলছি যে আপনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি যেতে চান। যেহেতু সকল দলের উদ্দেশ্যই কিন্তু থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া অর্থাৎ আপনাকে যদি প্রধানমন্ত্রী হইতে হয় তাহলে আপনার একটি বিশাল কর্মী বাহিনী দরকার। শুধু কর্মী বাহিনী দিয়ে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এর জন্য দরকার হচ্ছে আপনার ব্যবসায়ী দরকার, অর্থাৎ ভোটে টাকা দরকার। ভোট যে আপনি করবেন আপনার তো টাকা দরকার। এই টাকা দেবে বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী আপনাকে টাকা দেবে। আপনার সাংবাদিক লাগবে, আপনার টোকাই লাগবে, সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ কিন্তু আপনার লাগবে এবং এই সকল মানুষের সমন্বয়ে মাধ্যমে কিন্তু আপনাকে, সেটা নির্বাচনের মাধ্যমেই হোক, ধরে নিচ্ছে নির্বাচনের মাধ্যমে হোক, আপনি ক্ষমতায় যাবেন। এবং বাংলাদেশে কিন্তু ক্ষমতার পালাবদল কিন্তু সবসময় রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত ছিল। অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসে যে কয়টি সরকার একটি সরকার ক্ষমতা থেকে যখন আরেকটি সরকার ক্ষমতায় গিয়েছে, রক্তপাত ছাড়া কিন্তু সেটা হয়নি। কোনো না কোনো জায়গায় নির্বাচনে সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, মার্ডার হয়েছে। সেই সকল পরিবার যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল পরিবারকে কিন্তু আপনার পুনর্বাসন করতে হবে। এবং এই যে বিশাল কর্মী বাহিনী, যে বাহিনীর মাধ্যমে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, যাওয়ার পরে এই কর্মী বাহিনী কিন্তু বিশেষ সুবিধা আপনার কাছে দাবি করে বসবে। আপনি কিন্তু প্রধানমন্ত্রী, কী ধরনের দাবি করবে? মনে করেন যে একজন আপনারই দলের একজন নেতা যে বলবে যে আমার ভাই এই যে পুলিশের এএসপি, তাকে পদোন্নতি দেওয়া হোক। এখন আপনি প্রধানমন্ত্রী, আপনি চিন্তা করবেন যে এই লোকটা তো আসলে আমার জন্য অনেক কষ্ট করেছে আমাকে ক্ষমতা আনার জন্য। আপনি কিন্তু তার সুপারিশ ফেলতে পারবেন না। আপনি কিন্তু তাকে পদোন্নতি দেবেন তার ভাইকে, তার কথা অনুযায়ী। এতে করে কী হবে, আপনি যদি নিয়ম মেনে না দেন তাহলে তার আরও যারা পুলিশ আছে তাদের মধ্যে কিন্তু এই ক্ষোভের সঞ্চার হবে। এরকম সব জায়গায় আপনি যে একজন সচিব আছে তাকে পদোন্নতি দেবেন সুপারিশ অনুযায়ী, তার ব্যাটসম্যানটা কিন্তু এতে অখুশি হবে। একজন সেনাবাহিনীর মধ্যে যদি আপনি কোনো বড় সুপারিশে কাউকে পদোন্নতি দেন তাহলে কিন্তু আপনার ভিতরে কিন্তু অন্যান্য যারা আছে সেনাবাহিনী, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। সেই কারণেই আপনি কোনোভাবেই এই যে এতগুলো লোক আপনার জন্য জীবন দিল, আপনাকে টাকা দিল, একজন সাংবাদিক আপনার জন্য ঝুঁকি নিয়ে নিউজ করলো, একজন টোকায় আপনার জন্য জীবন দিল, আপনি ক্ষমতায় যে কখনো বলতে পারবেন না যে আমি এখন বাংলাদেশের সবার। তুমি ভাই টাকা দিয়েছো তাতে কী হয়েছে? তুমি টাকা দিয়েছো তাতে কী হয়েছে? কিন্তু একজন গ্রামের কৃষক তোমাকে ভোট দিয়েছে, এখন আমার কাছে তুমিও যা, ওই কৃষকও তাই। এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনাকে বিশেষ সুবিধা কিন্তু দিতে হবে। এই বিশেষ সুবিধা দেওয়ার কারণে আপনি কিন্তু বিতর্কিত হয়ে যাবেন। ধরেন ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের হাট বাজার কিন্তু এই যারা দলীয় প্রভাবশালী ব্যক্তি আছে এদের কিন্তু একটা ইনকামের একটা বড় সোর্স হাট বাজার। তো এখন এই হাট বাজারগুলো যেভাবে সরকারি অনুযায়ী দরপত্র অনুযায়ী ডাক হয় এবং সরকারের রাজস্ব দিয়ে যে হাটটা যারা নেয় এলাকার প্রভাবশালীরা, এখন এর একটা প্রক্রিয়া আছে যে আপনি সর্বোচ্চ যে দরদাতা সেই দরদাতাকে কিন্তু হাট দেওয়া হয়। এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মধ্যে দলাদলি গ্রুপিং হওয়ার কারণে কি হয়েছে যে একজন আওয়ামী লীগের লোক বলছে যে হাটটা আমি 30 লাখ টাকা দিয়ে নেবো, আরেকজন দিয়েছে 35 লাখ টাকা।
এইভাবে গ্রুপিংয়ের কারণে দীর্ঘ 15 বছরে যে হাটটি মানে মোটামুটি 50 লাখ টাকা দিয়ে নিলে হয়, সেই হাটের দাম হয়েছে এখন 1,25,00,000 টাকা। গান্না বাজারের মতো একটি হাট, সেখানে 1 কোটির উপরে সেই হাটটি ডাক হচ্ছে। এবং এটি এক সামাজিক মর্যাদায় রূপ নিয়েছে যে আমি হাটটা যদি নিতে পারি, আমার ইনকাম না হলেও আমার একটা সামাজিক মর্যাদা হবে যে হাটটাও মুখ নিয়েছে। এখন এই হাট যদি যারা নতুন করে ক্ষমতায় আসবে তাদের যদি নিতে হয়, তাহলে এই হাটের দামটা কমাতে হবে, মানে যে দরপত্রের যে দাম আছে কমাতে হবে। এটা কমানোর প্রক্রিয়াটা কি? আপনাকে তিনবার দরপত্র আহ্বান করতে হবে। প্রথমবার দরপত্র আপনি আহ্বান করবেন, কেউ কিনবে না সিন্ডিকেট করে। দ্বিতীয়বার আহ্বান করবেন, কেউ কিনবে না সিন্ডিকেট করে। তৃতীয়বার করবেন, কেউ কিনবে না, তখন সরকারিভাবে ওই হাটের মূল্য কমিয়ে আনা হবে। তো যখনই আপনি এটি করবেন, তখনই কিন্তু সাংবাদিক নিউজ করবে যে এরকম সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, তাহলে আপনি বিতর্কের মধ্যে পড়ে গেলেন। এইভাবে যে দলীয় নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণেই কিন্তু আপনি বিতর্কের মধ্যে পড়ে যাবেন, এবং এটা কিন্তু আপনি করবেনই। কারণ আপনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক মানুষের শ্রম আছে, রক্ত গিয়েছে, কষ্ট হয়েছে, তাই না? তাদের তো আপনি করবেনই। তা এই যে দলীয়করণ, এই দলীয়করণ করতে যেয়ে আপনি বিতর্কিত হয়ে যাবেন, বিতর্কের মধ্যে পড়ে যাবেন। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে কয়টি দল ক্ষমতায় এসেছে সবাই কিন্তু দলীয়করণ করেছে এবং তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, এবং কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি দলীয়করণ করার পরেও। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কারণ এই কর্মী বাহিনী আপনি আসলে কিভাবে চালাবেন, কিভাবে এই দল আপনি টিকিয়ে রাখবেন? টাকা লাগবে তো দল চালিয়ে। কারণ বাংলাদেশের যে রাজনীতি সংস্কৃতি, এই সংস্কৃতি দেখেন যে একজন মানুষ দল করতে যে মার্ডার হয়ে যাচ্ছে, সে রাজপথে সে দেশীয় অস্ত্র নিয়ে চলে যাচ্ছে, তাহলে সে দুর্ধর্ষ সাহস দেখাচ্ছে না? এই সাহসটা তো সে এমনি এমনি দেখাবে না, কোনো সাধারণ মানুষ তার সাহস দেখাবে না, কোনো খেটে খাওয়া মানুষ এই সাহস দেখাবে না। তো এই সাহসটা যে লোকটা দেখাচ্ছে, দেখি আপনাকে ক্ষমতায় নিয়ে আসছে, অবশ্যই তাকে আপনার কিছু না কিছু দেওয়া লাগবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশে আসলে এখন যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাই হয়তো দুর্নীতি বন্ধ হয়েছে। তবে নতুন করে যে রাজনৈতিক দলই আসুক ক্ষমতায়, তারা কিন্তু এই দুর্নীতি বন্ধ করতে পারবে না। তবে এই দুর্নীতি বন্ধ করার কিন্তু একটি সহজ উপায় আছে, যেটি আমি উপলব্ধি করেছি মাঠ পর্যায়ে। সেটি কীরকম? যে আপনি দেখবেন যে আমরা তো প্রায় বাংলাদেশের বিভিন্ন বিষয়ের সাথে অনেক সময় কিন্তু যখন তুলনা করি, তখন কিন্তু উন্নত বিশ্বের রাষ্ট্রের সাথে কিন্তু আমরা তুলনা করি যে আমেরিকা এরকম আছে, ইউরোপে এরকম আছে, বাংলাদেশে এরকম হলে ভালো হবে। তা আপনি দেখবেন যে ইউরোপের কোনো নির্বাচনে এইভাবে কিন্তু মোটরসাইকেল সরানো হয় না নির্বাচনের আগে, এবং নির্বাচনের আগে প্রতিদিন মিছিল হয় না, হাজার হাজার মানুষ মিছিল করে না, যে এরকম রাস্তার মোড়ে জনসমাবেশ করে না। কিন্তু তা যে পরামর্শটা আমি দিতে চাই আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের প্রথমত যদি দুর্নীতি বন্ধ করতে হয়, সেহেতু সমস্ত রাজনৈতিক দলের এই যে একাধিক যে সহযোগী সংগঠন, এগুলো বিলুপ্ত করতে হবে। এই যে শ্রমিকরা সংগঠন করে, আপনারা শ্রমিক মানেই আমাদের একটা মানে সফট কর্নার। শ্রমিক মানেই যে তারা গরিব মানুষ, তাদের তো দাবি দাওয়া আছে, তাদের সংগঠন দরকার। কিন্তু শ্রমিক রাজনীতির নামে বাংলাদেশে যা হয়েছে বিগত দিনে, কি হয়েছে? চাঁদাবাজি ছাড়া কিন্তু আর কিছুই হয়নি। এবং ট্রাকের হেল্পার থেকে ড্রাইভার থেকে কিছু শ্রমিক নেতা কোটিপতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাহলে এই শ্রমিকরা আসলে যে তাদের যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে, এটা কিন্তু সত্য না। এটা তারা প্রমাণ করতে পারেনি। এই শ্রমিকরা কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় শুধু চাঁদাবাজি করেছে বাংলাদেশে। এই যে ছাত্র রাজনীতি আছে বাংলাদেশে, সহযোগী বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন, ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনগুলো কী করেছে? তারা মূলত পড়াশোনা বাদ দিয়ে তারা ক্ষোভ ধরে বেড়ায়, সালিশ বিচার করে বেড়ায়। এই কারণে প্রথমত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল থেকে মূল যে সংগঠনটা, মূল দল বলতে আমরা বুঝি যে মূল দল হচ্ছে আওয়ামী লীগ, মূল দল বিএনপি, মূল দল জামাতে ইসলাম বা জাতীয় পার্টি। এই মূল দল ব্যতীত কোনো সহযোগী সংগঠন রাখা যাবে না। দ্বিতীয়ত, কেন রাখা যাবে না আমি সেটা বলছি। দ্বিতীয়ত, জেলা কমিটি, উপজেলা কমিটি ছাড়া এই সহযোগী সংগঠনের আর কোনো কমিটির প্রয়োজন নেই। এবং প্রত্যেকটি কমিটি, জেলা কমিটি 50 সদস্য বিশিষ্ট, উপজেলা কমিটি 25 সদস্য বিশিষ্ট,
ইউনিয়ন কমিটির দরকার নেই। তারপর ভাবছি যেহেতু ইউনিয়ন দূরের ব্যাপার, তাদের দলীয় কাজকর্ম করার জন্য ইউনিয়ন কমিটির দরকার হতে পারে। 10 সদস্যের বিশিষ্ট ইউনিয়ন কমিটি হবে, কোনো ওয়ার্ড কমিটি, পাড়া কমিটি থাকবে না। পাড়ায় পাড়ায় কমিটি আছে রাজনৈতিক দল, একটু চিন্তা করেছেন আপনি? পাড়ায় পাড়ায় এবং ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক দলের কমিটি আছে। তো এইটা হলে হবে কি যে, এবং শুধু তাই না, যে নির্বাচনী যে বিধিমালা আছে সেই বিধিমালা থেকে মোটরসাইকেল শোডাউন, নির্বাচনের আগে বিশাল বড় জনসভা, রাস্তা অবরোধ করে জনসভা, আপনার হচ্ছে যে মিছিল, এইগুলো বন্ধ করতে হবে। কারণ এইগুলো করতে গেলে তো আপনার লোক দরকার। আপনি যখনই মোটরসাইকেল শোডাউন দেবেন আপনার অনেক লোক দরকার, হাজার হাজার লোক দরকার। আপনার মিছিল দিতে গেলে হাজার হাজার লোক দরকার। আপনার হচ্ছে যে জনসভা করতে গেলে হাজার হাজার লোক দরকার। আর এই যে লোকগুলো আপনি ডেকে নিয়ে আসবেন, এই লোকগুলো কেন আসবে? মানে বাংলাদেশের রাজনীতি তো ভালো না। কারণ একটা লোক যখন বিএনপির মিছিলে যাবে তখন গ্রামে সে আওয়ামী লীগের লোকজনের কাছে শত্রু হবে। তাহলে সেই শত্রুতা হবে এটা জেনেও সে যাচ্ছে, তার মানে সে ঝুঁকি নিচ্ছে। আর এই ঝুঁকি যখন সে নেবে তাকে তখন তো আপনার সুবিধা দিতে হবে তাকে। এই কারণে নির্বাচন কেন্দ্রিক সমস্ত জনসভা, মিছিল, মিটিং, মোটরসাইকেল শোডাউন এগুলো বন্ধ করে দিতে হবে। যখনই এই লোকের প্রয়োজন হবে না তখনই মানুষের, যখন সে মিছিল করবে না তখন সে তো বুঝতে পারবে যে আমি যেহেতু মিছিল মিটিং করতেছি না, আমাকে ওইভাবে ডাকছেও না, বা আমার যাওয়ারও প্রয়োজন নেই, আইনগতভাবে নিষিদ্ধ, সে কিন্তু ওই দাবি করতে পারবে না। ভোটের ব্যাপারটা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যে অন্তত ভোটটা যেন নিশ্চিত হয়, একটা মানুষ যেন যে ভোট দিতে পারে, একজন প্রার্থী যিনি এমপি প্রার্থী বা মেয়র প্রার্থী তিনি লিফলেট বানিয়ে, যেভাবে আমরা ইউরোপে দেখেছি, লিফলেট বানিয়ে শুধুমাত্র তিনি বা সর্বোচ্চ তার সাথে থেকে 10 থেকে 15 জন ব্যক্তি বাড়ি বাড়ি যে নির্বাচনী প্রচারটা চালাতে পারবে। এ ব্যতীত যেভাবে বাংলাদেশে নির্বাচনী প্রচার হয় ভয়ঙ্করভাবে, বিশাল বড় জনসভা, বিশাল শোডাউন, বিশাল মিছিল, এইগুলো বন্ধ করে দিতে হবে। আর এগুলো বন্ধ হবে তখনই যখন এই সহযোগী সংগঠনগুলো বন্ধ হবে। এতে কী করে হবে? মানুষের চাহিদার জায়গাটা থাকবে না, তখন একেবারে দুর্নীতি কমে যাবে আমি বলতেছি না, কিন্তু এই যে যে দখলবাজি, এই যে দখলবাজি, যে আমার ভাই আওয়ামী লীগ করতে যে মার্ডার হয়েছিল, এখন এই বাজার আমি দখল করব, এটা আমার অধিকার, এই অধিকারের জায়গাটা সে তারা থাকবে না। কারণ এরকম সংঘর্ষ হবেও না। কারণ নির্বাচনের সময় অনেক সময় আমরা দেখেছি যে অনেক মিছিলের সাথে অনেক মিছিল যখন মুখোমুখি হয় তখন কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। অনেক মোটরসাইকেল শোডাউন যখন মুখোমুখি হয় তখন কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। তো এইগুলো যদি করা যায় তাহলে আসলে দুর্নীতি বন্ধ করা সম্ভব, কিন্তু এইগুলো কোনোভাবেই কেউ করতে পারবে না। বাংলাদেশে কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারবে না, শ্রমিক রাজনীতি নিষিদ্ধ করতে পারবে না। সেই কারণে দুর্নীতি বন্ধ হচ্ছে না। ছাত্র রাজনীতির প্রয়োজন নেই, এটা আমি এই কারণে মনে করি যে আসলে যে ছাত্ররা যে আন্দোলন করলো এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে করেনি। সারা দেশেই ছাত্ররা কিন্তু মাঠে নেমেছিল, তারা রাজনৈতিক ব্যানারে করেনি। আমরা বলছি যে তাদের রাজনৈতিক উস্কানি থাকতে পারে। তা এখন মনে করেন যে ওই যে সেই 52 সালে ছাত্র আন্দোলন হয়েছিল বা দেশের বিভিন্ন ক্রান্তিকালে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সব উদাহরণ টেনে আমরা আসলে রাজনীতির পক্ষে অনেক যুক্তি তুলে ধরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনটা প্রতিনিয়ত হয় তাহলে কিন্তু সেটা ভালো। এই কারণে ভালো যে একেবারে যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠে। সেই কারণে ছাত্রদের প্রতিনিধি অবশ্যই দরকার আছে, এবং সেটা ছাত্র সংসদের মধ্য দিয়ে হতে হবে। সেখানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকলে কিন্তু হবে না। কারণ একজন ছাত্রলীগ সে বুঝতে পারছে যে বিশ্ববিদ্যালয়ে একটা কাজ ভালো হচ্ছে না, কিন্তু সে প্রতিবাদ করতে পারছে না, কারণ তার দল ক্ষমতায় আছে। সে নিজে বুঝতে পারছে যে এই কাজটা সঠিক না, কিন্তু তার প্রতিবাদ করার সাহস নেই, কারণ সে একটি দলের সাথে আছে। তা সেই কারণে আমার মনে হয় যে যদি এই সংস্কারগুলো না করা হয় তাহলে কোনোভাবে কিন্তু দুর্নীতি বন্ধ হবে না। কারণ আপনাকে একজন ক্ষমতায় আনবে, আপনি তাকে সুবিধা দেবেন না, তা কিন্তু হবে না। এবং আমি সম্প্রতি প্রথম আলোয় একটি আর্টিকেল পড়েছিলাম যে কিভাবে একজন মন্ত্রণালয় থেকে একটাই জেলা বা উপজেলা শহরের পিয়ন পর্যন্ত কিভাবে সিন্ডিকেট করে দুর্নীতি হয়, সেই বিষয়ে একটি আর্টিকেল পড়েছিলাম। এবং প্রত্যেক দুর্নীতিবাজ কিন্তু প্রত্যেক দুর্নীতিবাজকে সাপোর্ট করে, সমর্থন দেয়। সংঘবদ্ধ দুর্নীতি যেন তারা ধরা না পড়ে, বা পড়লেও যেন তার কিছু না হয়, সেই জন্য তারা সহযোগিতা করে একে অপরকে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের আমরা যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামল দেখছিলাম, আমাদের কিন্তু একটা জনমনে এরকম একটি ধারণা আসছিল যে বাংলাদেশ থেকে মনে হয় এবার দুর্নীতি চিরতর বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এই ফখরুদ্দিন মঈনুদ্দিন এমন প্রভাব দেখাইছিল, আপনাদের যারা দেখেছেন, কারণ এখন যার
বয়স 30, সে মোটামুটি দেখেছে। এরা 30-এর নিচে হয়তো যারা ছিল তাদের হয়তো মনেই নেই যে 2 নেত্রীকে কিন্তু গ্রেপ্তার করছিল, যা বাংলাদেশের একটি বিশাল বিরল ঘটনা। তিনি বাংলাদেশের 2টি রাজনৈতিক দলের প্রধানকে গ্রেপ্তার করেছিলেন, বিশাল ব্যাপার এটা। তো এরকম প্রভাব কিন্তু ইতিপূর্বে বাংলাদেশে কেউ দেখাতে পারেনি। এতে করে হয়তো মানুষ সেই সময় ভাবছিল যে এবার হয়তো দুর্নীতি বন্ধ হবে, কিন্তু সেই দুর্নীতি কিন্তু বন্ধ হয়নি। এবং আমি দেখছি যে আগামীর বাংলাদেশে আসলে দুর্নীতি বন্ধ হওয়া অনেক টাফ। কারণ হয়তো এখনও ছাত্ররা তো অফিসে যে দুর্নীতি বন্ধ করবে এটা তো ছাত্রদের কাজ না, তাদের পড়াশোনা করতে হবে। বা আজকে করছে কালকে করছে পরশুদিন ঠিকই প্রশাসন কিন্তু এই দায় দায়িত্ব নিয়ে নেবে। তো যখনই দায় দায়িত্ব নিয়ে নেবে তখন কিন্তু তারা আর যেতে পারবে না। আর তাদের এই অর্জনটুকু আসলে কতদিন এদেশের রাজনৈতিক দলগুলো মনে রাখবে, এটি নিয়েও আমার সন্দেহ আছে। তো আসলে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 16 মিনিট পার হয়ে গেছে। তা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আর মন্তব্য করবেন যে যা বলেছি সেটা আসলে সঠিক না ভুল বলেছি, মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যের মাধ্যমে হয়তো আমার জানা বোঝার জায়গাটা সঠিক হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।